নমস্কার বন্ধুরা, এবিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা চলেছি বর্ধমান জেলার সিংঘি গ্রামে। কথিত আছে মহাকবি কাশিরাম দাস বাংলায় মহাভারত ভাবানুবাদ করেছিলেন। তো সেখানে তারই জন্মস্থান, সেখানে তার জন্মভিটে আজও অবধি আছে। তো এছাড়া আরও অনেক ইতিহাস লুকিয়ে আছে। তো সেই সব দেখতে এবং সেই সব গল্পের সঙ্গে পরিচিত হতে চললাম সিংঘি গ্রামে। তো সবার আগে গেলাম পেট্রোল পাম্পে, সেখানে রাজের বাবা ফুল ট্যাঙ্কি পেট্রোল ভরে নিল। তারপরে আমরা রওনা হলাম সিংঘি গ্রামের উদ্দেশ্যে। বারাসাত থেকে দুটো রাস্তা আমাদের গুগলে দেখিয়েছিল, একটা কৃষ্ণনগর রোড হয়ে, একটা দিল্লি রোড হয়ে। তো দিল্লি রোড হয়ে থেকে কৃষ্ণনগর রুটের যে কিলোমিটারটা অনেকটাই কম ছিল, 127 কিলোমিটার দেখাচ্ছিল। তো আমরা ভেবেছিলাম সেটা দিয়েই যাব, কিন্তু সিংঘি গ্রামের হোমস্টে ওনার মিস্টার সম্রাট ব্যানার্জি আমাদের সাজেশন দিলেন যে আপনারা কল্যাণী এক্সপ্রেস হয়ে আসুন, অনেক ভালো রাস্তা, খুব সহজে পৌঁছে যাবেন সিংঘি গ্রামে। তো যথারীতি আমরা তাকেই ফলো করে এগোলাম কল্যাণী এক্সপ্রেস রোডের দিকে। আজ 1 সেপ্টেম্বর, রোববার সকাল 7টার সময় আমরা রওনা হলাম। ওয়েদারটাও একদম খুব সুন্দর, পরিষ্কার ঝকঝকে আকাশ, আর রাস্তাঘাটও যথেষ্ট ফাঁকা। আকাশটাকে দেখে মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। আর রাস্তা, কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তা মানে হাইওয়ের মধ্যে একদম দি বেস্ট। কলকাতায় এত সুন্দর রাস্তা চিন্তার বাইরে, একদম ফাঁকা, স্মুথ। লং ড্রাইভে এরকম রাস্তা পেলে মানুষ তো পাগল হয়ে যাবে। এটা কোন হবে বুঝতে পারছো? এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। সামনে রাস্তাটার ভিউটা একবার দেখুন, ব্রিজের ওপরে আকাশটা কি অদ্ভুত সুন্দর লাগছে। মানে ক্যামেরায় কতটা কি উঠছে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে নিজের চোখে দেখলে মনে হয় যেন একদম স্বপ্নপুরী, পুরো স্বপ্নের দেশে রয়েছি আমরা। দেখতে দেখতে ঈশ্বরগুপ্ত সেতু চলে এলো। ঈশ্বরগুপ্ত সেতুটি হুগলি নদীর ওপরে প্রায় 1000 মিটার লম্বা। খুব সুন্দর লাগবে, যদি কেউ ড্রোন শট নেয় দারুণ লাগবে। গঙ্গার ওপরে একদম এত বড় লম্বা একটা ব্রিজ, তার মধ্যে কালারফুল আকাশ, কথাই নেই। এর ভিউয়ের কোনো তুলনাই হয় না। সামনে পাওয়াটা ভাবছে গরম গরম। বাঁশবেড়িয়ায় রাস্তার ধারেই একদম একটা মিষ্টির দোকান পেলাম, তার সামনেই গরম গরম পরোটা ভাজছে দেখে রাজের বাবা আমাদের খাওয়ার জন্য নামতে বলল। তো একদম গরম গরম পরোটা আর আলুর তরকারি, সব ফ্রেশ। আর রাজের বাবা আর রাজ একটু মিষ্টি খেলো। সব মিলে আমাদের বিল হলো 170 টাকা। দারুণ ছিল, একদম ফ্রেশ খাবার।
খাওয়া দাওয়া শেষে আমরা 10-15 মিনিট ওখানে রেস্ট নিলাম, কারণ তানির আবার গাড়িতে খুব বমির টেন্ডেন্সি আছে। তো ওকে একটু রেস্ট দেওয়া হলো। সেই সময় আমরা একদম যেখানে খেলাম কমলা মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক গায়ে কিশালয় বলে একটা ছোট্ট নার্সারি পেলাম। তো সেইখানটা ঘুরে দেখলাম, সামনে লজেন্স, বিস্কুট, চিপস, কোল্ড ড্রিঙ্কস সব সাজানো আছে, বিক্রি হয়। আর ভেতর দিকটা নার্সারি, গাছের পরিচর্যার জিনিসপত্র, মাছের খাবার, পাখির খাবার, গাছগাছালি দিয়ে সব সাজানো, খুব সুন্দর ছোট্টর উপরে দোকানটা। দেখেই মনে হয় কিনি ব্যাপার, কিন্তু আমরা যদি কোথাও ঘুরতে না যেতাম তাহলে হয়তো 2-4টে গাছ কিনেই নিয়ে বাড়ি ফিরতাম। খুব সুন্দর নার্সারিটা। যাই হোক, 2-10 মিনিট রেস্ট নিয়ে আমরা আবার রওনা হলাম সিংহি গ্রামের উদ্দেশ্যে। আমাদের পুরো রাস্তাটারই যতগুলো টোল পেলাম সব কটাই কনস্ট্রাকশন চলছে, একটাও টোল পে করতে হলো না। যদিও আমাদের ফাস্ট্যাগ আছে, তবুও কোনো টোলই পে করতে হলো না আমাদের। আমাদেরকে মিস্টার ব্যানার্জি যে রুটটা দেখিয়েছিলেন সেটা কিন্তু কৃষ্ণনগর রুটের থেকে একটু বেশি কিলোমিটারে দেখাচ্ছিল, কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তাটা এতটাই ভালো যে আমাদের কালনায় ঢুকতে 2.5 ঘন্টার মধ্যে আমরা কালনায় ঢুকে গেছি, এবং কালনা থেকে 1 ঘন্টাও লাগলো না, আমরা সিংহি গ্রামে ঢুকে গেলাম। তো সিংহি গ্রামে হোমস্টেতে ঢোকার ঠিক 1 কিলোমিটার আগে, 1.5 কিলোমিটার হবে, তার আগে একটা ছোট্ট নদী, উপরে একটা ব্রিজের ওখানে আমরা থামলাম। কিছুই না, প্রকৃতির একটা সুন্দরতা উপভোগ করব, একটু হাওয়া খাবো, কয়েকটা ছবি তুলব। আর উপরি পাওনা হয়ে গেল, দেখলাম নিচের দিকে কয়েকজন গ্রামের মানুষ মাছ ধরছে, নদীর বুকে একটা ছোট্ট নৌকাও দাঁড়িয়ে আছে, কি সুন্দর। এইসব গ্রামের সিনগুলো দেখার জন্যই তো আমরা দৌড়ে দৌড়ে আসি, কলকাতা থেকে খুঁজে নিই কোথায় অফবিট জায়গা আছে, কোথায় গ্রাম আছে, সেখানে উইকেন্ডটা কাটাবো, আর এরকম সুন্দর দৃশ্যগুলো 2 চোখ ভরে দেখবো, তাই না? যাই হোক, পুরো প্রকৃতি এনজয় করতে করতে ফটো তুলে রিল্যাক্সে আমরা পৌঁছে গেলাম 11:30টার মধ্যেই হোমস্টেতে ঢুকে দেখলাম দোতলায় 2টি এবং 3তলায় 3টি রুম আছে টোটাল। আর নামগুলো ইন্টারেস্টিং, একটার নাম সব মশলাপাতি দিয়ে, তো নামগুলো আমি পরে দেখাচ্ছি, আগে রুমটা একটু দেখিয়ে নিই। হোমস্টেতে 3তলায় সিঁড়ির পাশেই আমাদের রুমটা দেওয়া হয়েছিল, আমাদের রুমের নাম ছিল পোস্ত। তো বিশাল বড় বড় জানলা, আমরা এসি রুম নিয়েছিলাম, এসিটা নিয়েছিলাম আর কি, কিন্তু দিনের বেলা আমাদের এসি লাগেনি। উত্তর দক্ষিণ খোলা, একদম প্রচুর হাওয়া। আর একটা আয়নাসহ আলমারি আছে, জানলার দুদিকে 2টো কুলুঙ্গি আছে জিনিসপত্র টুকিটাকি রাখার জন্য। আগেকার দিনে এই কুলুঙ্গিতে প্রদীপ থাকতো বা লম্ফ থাকতো, যাই হোক কুলুঙ্গিগুলো খুব সুন্দর লাগলো। আর যথারীতি যেমন আর 5টা হোটেলে থাকে সেরকমই সব কিছুই আছে, কোনো কিছুরই অভাব নেই। একটা রাতের জন্য যা কিছু দরকার যথেষ্ট আছে। আর বাথরুমটাও তো খুবই সুন্দর। গ্রামের মধ্যে এতটা ফেসিলিটিও আশা করিনি, তবু সব কিছু পাওয়া গেছে, দারুণ। যেমন ভিউ তেমন রুম। তো আমরা সবাই এক এক করে ফ্রেশ হয়ে নিলাম। 1টার সময় লাঞ্চ টাইম বলে দিয়েছিলাম, তো আমরা 1টার সময় যথারীতি ডাইনিংয়ে নেমে গেলাম, দোতলায় ওদের খাবার ঘরটা।
সেটাও অপূর্ব সাজানো। সেখানেই একদম ডাইনিংয়ে দুটো রুম আছে, দুটো রুমের নামও খুব সুন্দর, তেজপাতা, কারিপাতা। ডাইনিংটা তো অসাধারণ, মানে সাজানো গোছানো, পুরো মনেই হবে না কোনো হোটেলের রেস্টুরেন্টে খাচ্ছি, মনে হচ্ছে যেন নিজেদের বাড়িতেই ডাইনিং রুমে বসে খাচ্ছি। আর প্রত্যেকটা দেয়াল এত রুচিসম্মতভাবে সাজানো, এখানকারই শিল্পকলা দিয়ে সাজানো পুরোটা। করবেন না, ভালো করে করবেন। ম্যাপ আমি দাদার ফোনে শেয়ার করে দিচ্ছি, আর দুটো ফোন নাম্বার দিয়ে দেবো, যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয় কল করবেন, আপনাদের নিয়ে যাবেন। নতুন গ্রাম যাচ্ছি। কালকে সকালবেলা আমি নিয়ে যাবো হচ্ছে শ্রীবাটি দেখে। আর যদি আপনি মনে করেন যে না আজকে একটু আগে বেরোতে পারবেন, মানে 4টের মধ্যে বেরোতে পারবেন, সেক্ষেত্রে শ্রীবাটি দেখে আপনি নতুন গ্রাম নিতে পারবেন। সেক্ষেত্রে আমি আপনাকে শ্রীবাটিটা দেখিয়ে দেবো। শ্রীবাটি এদিকে, নতুন গ্রাম এদিকে। আর কালকে সকালটা প্রথমে যে আমি আপনাদের প্রোগ্রামটা কি জানি, আমাদেরও কোন প্রোগ্রাম নেই। গুগল থেকেই সব খুঁজছিলাম, কিছুই সেরকম প্রোগ্রাম রেডি করতে পারিনি। আচ্ছা, তো আমরা নির্ভর করছিলাম যে আপনি যেরকমভাবে গাইড করেন সেইভাবেই আমরা এগোবো। কারণ আমাদের থেকে লোকাল যারা আছে তারা বেশি ভালো জানবে। কাঁসার থালা সাজিয়ে যেভাবে পরিবেশন করলেন ওনারা আমাদের, আমরা দেখে পুরো স্তব্ধ হয়ে গেলাম। সব আলোচনা আমাদের বন্ধ হয়ে গেল আমাদের মেনু আর পরিবেশনের যত্ন আত্মি দেখে। ঘরে তৈরি, কোনো অসুবিধা নেই। ওইটা হচ্ছে আমাদের তেল তৈরি করার গাড়ি। আমাদের এখানে তেল কি সব কিছু বাড়িতে তৈরি। ওয়েদারটা এতটা হিউজ হয়ে রয়েছে, না হলে তেল বানিয়ে একটু ড্রাই ওয়েদার, এই সময়টা বেশি ময়েশ্চার থাকে ফিলের মধ্যে। একবারই দেখতে খেয়ে দেখুন, ভালো লাগবে। সবারই খিদে পেয়ে গেছিলো যথেষ্ট, তার মধ্যে আবার মুখের সামনে এত সুন্দর গোছানো খাবার, আর কি গল্প করা যায়। তাই সবার আগে হাত আর মুখের কাজটা সেরে ফেললাম। খাওয়া শেষে ওপরে এসে দেখি কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি দেখে আমাদের আনন্দ তো আর ধরেই না, সোজা তাড়াতাড়ি ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম আমরা। চারিদিকের শুধু ছবিই তুলে যাচ্ছি। আসুন চারিদিকটা আপনাদেরও একটু দেখিয়ে দিই।
আমাদের রুমের সামনের ব্যালকনি দিয়ে যত দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ, সবুজ গিয়ে মিশেছে পুরো আকাশের কোলে। দারুণ দৃশ্য। এই রকম নির্ভেজাল গ্রামীণ দৃশ্য দেখতে গেলে সিঙ্গি গ্রামে কিন্তু বারবার আসতে হবে, এই দৃশ্য ভুলবার নয়। কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মিশে, এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। 2024 সালে যদি জন্মভূমির এই রূপ হয়, তাহলে যখন কবিতাটা লেখা হয়েছিল তখন আমাদের জন্মভূমির অবস্থাটা কীরকম ছিল বলুন তো? কি প্রকৃতির সুন্দরতা দেখেছিলেন কবি, যে এত সুন্দর কবিতা তাদের ভেতর থেকে বেরিয়ে এসছে। সিঙ্গি গ্রামের এই সৌন্দর্য আপনাদের প্রকৃতিপ্রেমী যারা আছেন তাদেরকে পাগল করে দেবে। আপনারা অবশ্যই আসবেন, এসে আপনাদের দেখা উচিত এই গ্রামটাকে একবার। যাই হোক, আমাদের হাতে অঢেল সময় ছিল, আমরা পুরো প্রকৃতিটাকে এনজয় করলাম এবং অনেক ফটো তুললাম। তো এবং 3টের মধ্যে আমরা রেডিও হয়ে গেলাম বেরিয়ে যাওয়ার জন্য সাইড সিনে। তো আজকে আমরা যাব শ্রীবাটি আর নতুন গ্রাম। মূলত মশলা, রক সল্ট, নুনের ব্যবসা করছে। প্রায় 400 বছর আদিসপ্তক গ্রামে ব্যবসা করার পরে একটা শাখার মধ্যে একটা ভাগ হয়। একটা শাখা চলে আসে এদিকে, আর বাকি শাখাগুলো এখন যেখানে কলকাতা, বাংলাদেশ, সেসব জায়গায় চলে যায়। চন্দ্র পরিবারের যে শাখাটা এখানে আসে, তারা আজকে দাদা আস্তে 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 আস্তে, খুব রেয়ার জিনিস, বাঁদিকে দেখুন ওই কালো মতো জিনিসটা উঠবে। এরা সবসময় দুজন একসাথে থাকে, এই জন্য এদের বলা হয় মানিক জোড়। বাংলার অন্যান্য জমিদাররা সবসময় চেয়ে এসছে তার প্রজারা যেন পড়াশোনা না করে, মূর্খ থাকে, আর এরা চেষ্টা করে গেছে যতটা সম্ভব যেন পড়াশোনা করে এবং মেয়েরাও যাতে পড়াশোনা করে। এবং এদের গ্রামে একটা স্কুল আছে, টু বি ভেরি স্পেসিফিক, 154 বছর বয়স হলো স্কুলটার। সেই স্কুলটাকে বলা হতো চাপা কলার স্কুল, মানে দই চিড়ে স্কুল বলা হতো। ওতে যারা পড়তে আসতো তাদের পেট ভরে খাওয়ানো বাঁধি, আর যারা ধরুন আরও গরিব তাদের বাবা মার জন্য পর্যন্ত খাবার পাঠিয়ে দেওয়া। মিড ডে মিল যে কনসেপ্টটা, তার আগের এটা। ওই যে সবুজ রঙের বাড়িটা দেখা যাচ্ছে, আস্তে করে চাবিটা আছে কিনা নিচে। ও বৃন্দাবন, বলছি মন্দিরে তালা দিয়ে রাখছে কেন আবার? মন্দিরে কুকুর পুকুর ছাগল ফাগল ঢুকছে, চাবি কোথায় আছে? পরিষ্কার করে লোক নেই। চাবি কোথায় আছে? চাবি অরূপ কোথায় আছে? এখন খোলা আছে অরূপ? ডাকোকে বাড়িকে দিয়ে দেবে। আচ্ছা, আমি আগে ওনাদের রেখে দিয়ে তখন আসছি, চলুন। মিস্টার ব্যানার্জি চাবি আনতে চলে গেলেন। ততক্ষণ আমরা ইতিহাস মাখানো রাজপ্রাসাদগুলো ঘুরে দেখতে থাকলাম। রাজ্যপাট, রাজপ্রাসাদ সব কিন্তু ধ্বংসের মুখে, তবু সেই ধ্বংসাবশেষই আগলে চলেছেন এই রাজপরিবারের লোকজন। এবং দরজায় যিনি বসে আছেন ইনি কিন্তু এই পরিবারেরই এক গার্জেন। খুব সুন্দর টেরাকোটার কাজ ভর্তি মন্দিরগুলিতে, এবং সেই 200 বছর ধরে এগুলো এখনো পর্যন্ত কিন্তু অক্ষত হয়ে রয়েছে। এতটুকুনি নষ্ট হতে দেয়নি এই গ্রামবাসীর লোকজনরা। এমনকি দরজা থেকে শুরু করে সব কিছু খুব সযত্নে রক্ষা করে চলেছেন এনারা। এবং এই মন্দিরগুলি এবং রাজবাটি, রাজপ্রাসাদ কোনো কিছুই কিন্তু এখনো সরকারি আওতার মধ্যে আসেনি। এই পুরোটাই মেনটেন করে এই গ্রামবাসীর লোকজন এবং রাজপরিবারের লোকজনরা। ইনি হলেন চন্দ্র পরিবারের, মানে রাজ পরিবারের বর্তমান বংশধর।
ইতিহাসের ভারে একটু ঝুঁকে গেছেন, কিন্তু অভিমান তার এখনো অনেক শক্ত আছে। ওইটা আপনাদেরই বাড়ি? রাজপ্রাসাদের প্রত্যেকটা কণায় কণায় যেন গল্প ঝরে আছে, কত যে ইতিহাস জড়িয়ে আছে এর মধ্যে তার ঠিক নেই। মানে একটু ভাবলেই মনে হবে যেন প্রত্যেকটা ইট আপনাকে কিছু বলতে চাইছে। আপনারা যারা যাবেন তারা প্রত্যেকে ইন ডিটেলসে এটা অবশ্যই ঘুরবেন। এবং এখনও রাজ পরিবারের লোকজন এখানে বিদ্যমান, এখানে তারা বাস করছেন, এটা এখনও কোনো সরকারি আওতার মধ্যে পড়েনি, তাদের নিজেদের দ্বারাই এটা মেনটেন করছেন। সেই জন্য অতটা হয়তো ভালোভাবে মেনটেন করতে পারছেন না, কিন্তু তবুও তারা রক্ষা করে চলেছেন নিজেদের সম্পত্তিটাকে। এই রাজবাড়ির দেয়ালগুলো, ইটগুলো, গাছপাল্লাগুলো দেখলেই কেমন ভেতরে একটা মনের মধ্যে শিহরণ জাগে, একটা থমথমে ছমছমে ব্যাপার। মনে হয় যেন কত কাহিনী চরিত্র আমাদের আশেপাশে এই সময় ঘুরে বেড়াচ্ছে, তাই না? এবারে আসলাম আমরা চন্দ্র পরিবারের দুর্গা দেউলে, যেখানে 200 বছর ধরে একই কাঠামোতে মা দাঁড়িয়ে আছেন এখনো সশরীরে। এই সেই দুর্গা দেউল, 200 বছর ধরে এখানে মা দুর্গার পূজা হয়ে আসছে একই নিয়ম অনুসারে। এবং মা এখানে নিরামিষভোজী, এবং যে কাঠামোটায় মা দুর্গার পুজো হয় সেই কাঠামোটাও কিন্তু 200 বছরের পুরনো, একই কাঠামোতে পূজা হয়ে আসছে, এখনও পর্যন্ত এতটুকুনি নষ্ট হয়নি। এবং মায়ের মন্দিরটি নতুন করে পরিবারের লোকজনরা মিলেই কন্ট্রিবিউট করে এটাকে ঠিক করে সারিয়েছেন। এই মণ্ডপটিই একমাত্র মানে নতুন রেনোভেশন করা হয়েছে, বাদবাকি পুরো বাড়িগুলি কিন্তু এখনও আগেকার ইতিহাসই বহন করছে। আসুন মা দুর্গাকে একবার দেখে নিল। আর এই বাঁদিক ডান দিক হচ্ছে ভোলানাথ আর শঙ্কর শিব। ভোলানাথ আর শঙ্কর শিবের নির্মাণকাল হচ্ছে 1830 থেকে 1836 খ্রিস্টাব্দের মধ্যে। আচ্ছা, এইবার এই তিনটি মন্দির বানিয়েছিলেন, এদিকে আসুন, এক ভদ্রলোক দেখুন,
পায়ের উপর পা তুলে বসে আছেন, মাথায় পাগড়ি, বোঝা যাচ্ছে? হ্যাঁ দুই রানী তার পাশে হ্যাঁ দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ বুঝতে এই রাজা গুরুচরণ চন্দ্র তার দুই রানী রাজাকে কনভিন্স করিয়ে এই 3টি মন্দির নির্মাণ করান। সেই সময় অর্থাৎ 1800 থেকে 1836-এর মধ্যে এই 3টি মন্দির নির্মাণে খরচ হয়েছিল 3,71,000 জাহাঙ্গীরি সিক্কা বা রূপোর টাকা। ওরে বাবা, আর টোটাল জায়গাটা হচ্ছে 7 শতক বা অলমোস্ট 4.5 কাঠা। এই 3টে মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে এটি পঞ্চরত্ন অর্থাৎ 5টি চূড়া। হ্যাঁ বাকি দুটি মধ্যে অদ্ভুত কিছু কাজ আছে, যেমন এইখানটা আপনি দেখুন বিভিন্ন ইউরোপিয়ান সৈনিকের আপনি মূর্তি দেখতে পাবেন, ঠিক আছে? একদমই। আচ্ছা, প্লাস এদিকে কালচক্র বা মৃত্যুলতা আছে, বিভিন্ন বেদ পুরাণ ইত্যাদি এগুলো থাকে। এগুলো সেই সময়কার যা যা দেখানো হতো, যেমন দেখুন তার পাশেই আপনি দেখতে পাচ্ছেন বিষ্ণুর দশাবতার, বোঝা যাচ্ছে? হ্যাঁ, একদম মৎস্য, পরিষ্কার। কুর্ম, ওই নৃসিংহ, বামন, পরশুরাম, পরপর 10টা অবতার রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন ইউরোপিয়ান যেসব আপনি সৈনিকদের দেখতে পাবেন, একটু নিচের দিকে দেখুন ফরাসি সৈনিক কাঁধে বন্দুক নিয়ে রয়েছে, ওদিকেও আছে এদিকেও। আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা যে মন্দির দেখতে এসেছি, যে গ্রামে এসেছি, তারা বাংলা ভাষায় কথা বলতে পারে, কিন্তু তারা ঠিক আছে, এইটা মনে রাখলে অঙ্কটা মেলাতে পারবে। আচ্ছা, আপনি শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন সাধারণত, ঠিক তার পিছনের দেয়ালে দেখুন তো কে আছে, রাধা অ্যান্ড কৃষ্ণ অ্যান্ড কোম্পানি, রাইট? হ্যাঁ আচ্ছা, যতই এটা শিব মন্দির হোক, অ্যাকচুয়ালি গুজরাটিরা একে অপরকে গ্রিট করে জয় শ্রীকৃষ্ণ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখুন শ্রীকৃষ্ণ রাধার পাশেও একদম বাঁ দিকে একটা টিয়া থাকবে আর একদম ডান দিকে একটা ময়ূর থাকবে। হ্যাঁ এই টিয়া আর ময়ূর হচ্ছে জৈন ধর্মে মৈথুনের প্রতীক, ঠিক আছে? মৈথুন ছাড়া কোনো শিল্পকর্ম কখনো কমপ্লিট হয় না। আচ্ছা আচ্ছা, এইবার আসুন ইন্টারেস্টিং জিনিসগুলো এক এক করে। চন্দ্র পরিবার স্কুল বানানো এরকমটা নয়, আরো অনেক কিছু এরা করেছিল। যেমন এই আমলে একজন মেয়ে পড়াশোনা করছে, বোঝা গেছে? আর একটু এদিকে এসো। একটি মেয়ে পড়াশোনা করছে। সেই সময় মনে রাখতে হবে 1800 থেকে 1836-এর মধ্যে তখনও পর্যন্ত মেয়েদের পড়াশোনাটা কিন্তু অতটা সহজলভ্য ছিল না। কোনটা রে? তাই দেখুন আপনার সামনে। তাই তো। আচ্ছা, শুধু যে মেয়েরা পড়াশোনা করছে তাই নয়, মেয়েরা প্রয়োজনে যুদ্ধও করত। এই যে নৃত্যগীত, বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ইউরোপিয়ান ইনস্ট্রুমেন্টস, যেমন হার্প আছে, ম্যান্ডোলিন আছে, ঢাল তলোয়ার নিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে, একটি মেয়ে নাচছে, সব কিছুতে চন্দ্র পরিবার মেয়েদের পৃষ্ঠপোষকতা করতেন, এগিয়ে দিতেন। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। নিচ থেকে উপর পর্যন্ত যতগুলো সৈনিকের মুন্ডু দেখছেন, প্রত্যেকের মাথার পাগড়ির ডিজাইন আলাদা। তাই? এখানে হ্যাঁ, আছে, এখানে অবশ্যই। আছে, প্রত্যেকটার ডিজাইন আলাদা। কত মানে এগুলো রিসার্চ করলে কত ইয়ে পাবেন। শ্রীবাটি দেখছি আমি আজকে, আমার হলো 15 বছর, তাতেও আমি এখনো 5 থেকে 6% বেশি বুঝতে পারি না। শ্রীবাটি দেখতে দেখতে আমাদের বেশ অনেকটাই দেরি হয়ে গেল, তো মেঘ মেঘ করেছে। আমরা ছুটলাম এবার নতুন গ্রামে। নতুন গ্রামটাকে দেখে নিতে হবে। দারুণ দারুণ। এদিকে তো চোখ যাবে শুধু ধান আর ধান, ধানের ক্ষেত। ব্যাগগুলো দেখো, এইগুলো যখন এগুলো ব্যাগ তৈরি হয়, দেখো ব্যাগগুলো দেখো দেখো। এগুলো বাইরে দেখো, এটা প্যাঁচার টেবিল, এটা নাহলে আমাদের খোদাই হয় না, এই যে কাঠগুলো আছে না, এটা রং দিয়ে আঁকা হয়। এটাই কি ওইরকম আমরা গিফট হবে বলে এইভাবে তৈরি করি। দেখো দেখো দেখো, এগুলো আপনার আঁকা খাওয়া নিজে বানাই। এগুলো হাত ব্যাগ, এটা ই করা আছে, এটা
আমি তো দেখি থাকি, এখন এই পুজোর একটা কাজ হচ্ছে তো। এইগুলো যে আমাদের ছোট বড় এবার দিদি আমাদের যে প্যাঁচা পুতুল রাখি না, হ্যাঁ, হ্যাঁ। এইসব আমাদের যে ব্যাগের উপর সেই ই করেছি। তাই না? এই দেখো, এই প্যাঁচাগুলো দেখো, প্যাঁচা এই প্যাঁচা দেখো। এগুলো যে পাখি দিয়ে ব্যাগের উপরে হচ্ছে এইসব এরকম ব্যাটা পড়ে যাচ্ছে এরকম। বৃষ্টির জন্য ওনারা ওনাদের হাতের কাজগুলো সব তুলে ফেলেছিলেন ঘরে, কারণ কাঠ, পালিশ, রং এগুলো সবই নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টিতে। তো সেই কারণে তবু আমাদের যাওয়াতে ওনারা এক এক করে যতটা পারলেন দেখিয়ে দিলেন। তথাপি আমাদের নতুন গ্রামের ঘোরাটা ঠিক মনোপুত হলো না, মানে আরেকটু আনন্দ করে ঘুরবো বা দেখবো সেই জিনিসটা আর পেলাম না। দেখা যাক, পরের বারে আবার আসবো, তখন সেবারে ভালো করে দেখা যাবে নতুন গ্রাম। এটা আলমারি আছে এখানে, এটা উঠে আসলে একটা আলমারি প্যাঁচা টেবিল দিয়ে। দেখি খাট দেখি একটা। হ্যাঁ দেখি। যাই হোক, সন্ধ্যের আগেই আমরা হোমস্টেতে ফিরে আসলাম এবং ফিরেই দেখি গ্রামের 10-15 জন ছেলে মিলে হোমস্টের সামনে যে নালাটা আছে ওখানে মাছ ধরতে ব্যস্ত। একটা ঝুড়ি নিয়ে তারা ড্রেনের মধ্যে শোল মাছ ধরছে। তো একটা মাছ পেয়েওছে, সেইটাকে নিয়েই ওরা সবাই মিলে হই হই কাণ্ড করছে। ছেলে মানুষ হলে যা হয়, এই জিনিসগুলো আমাদের ছেলেমেয়েরা তো আর কলকাতা শহরতলিতে পাবে না। এখানে এরা মানে মন ভরে সেই আনন্দটা নিয়ে নিচ্ছে। এই হলো ছেলে মানুষই, কাদা জল বৃষ্টি কোনো মালুম নেই, মাছের দিকেই মন তাদের। আমরা রুমে ঢুকতেই আমাদের চা চলে এলো। সন্ধেবেলা বারান্দায় বসে না না চলে এসেছি বাইরের হাওয়া খাচ্ছি আর চা খাচ্ছি। ওহ, কি মজা! পুরো হ্যাঁ এটা এটা মার, এটা তো রাজের। আচ্ছা ঠিক আছে। চা চিয়ার্স করবে নাকি? না চা চিয়ার্স। না বলেও কিন্তু চা চিয়ার্স করলো। ঢ্যামা করেছে চাটা। তাই আচ্ছা দিছিস? হ্যাঁ, এইখানে আগে তুই কয়েলটা লাগা, যথেষ্ট মশা কামড়াচ্ছে। এটা কি আচারের বয়াম? ওই মানে ছোট ছোট করে। আচ্ছা, এই আচারটা কিন্তু তেল ছাড়া আচার। বাবা, ফেলে রাখিস না, মশা আছে। আর ওনারটা দিলেন না? আমি না, কেন? আমি লাঞ্চের পর সরাসরি রাত্রের খাবার, মানে আমার ইউজুয়ালি রাত্রের খাবার 7:30 হয়। সন্ধেবেলা চা, চপ, মুড়ি এবং মিস্টার ব্যানার্জির গল্পের এত সুন্দর আসর বসেছিল, 9:30 বেজে গেল কিভাবে আমরা জানতেও পারলাম না। আর আমাদের মনেই হচ্ছিল না আমরা কোথাও অন্য কোথাও অচেনা জায়গায় ঘুরতে এসেছি, কোনো হোটেলে আছি, মনে হচ্ছিল কোনো আত্মীয়ের বাড়িতে আমরা বেড়াতে এসেছি, যেভাবে আমাদের উনি এন্টারটেনমেন্ট করছিলেন। আমাদের ডিনারে অপশান দেওয়া হয়েছিল রুটি না ভাত, তো আমরা ভাতই চয়েস করেছিলাম। ভাতের সঙ্গে ছিল ডাল, আলু ভাজা, চিকেন কষা, মিষ্টি আর স্যালাড। আর দুবেলায় কিন্তু আমাদের জোয়ানের পাউচ দিয়েছিলেন। তো যাই হোক, তাহলে বন্ধুরা, ডিনারের টেবিলেই আমরা এই ভিডিওটা শেষ করছি। অনেকটা বড় হয়ে গেছে, তবে গল্প কিন্তু অনেক, তাই সেই গল্পটা জানাতেও তো লাগে, তাই না?
একটা জায়গায় গেছি, সেটা যদি পুরোপুরি না জানাই তাহলে আপনারা কী করে বুঝবেন বলুন তো? তো যাই হোক, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন এবং দেখা হবে পরের ব্লগে। এবং এর কিন্তু দ্বিতীয় পর্ব আছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না। তাতেও অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জায়গা আছে। তো সবশেষে বলি, যদি ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন প্লিজ। তাহলে বাই বাই, টাটা।